আমাদের সাথে দুজন অতিথি আছেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি মনোনয়ন পেয়েছেন, আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ, ওয়েলকাম। এবং আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকেও স্বাগতম, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। আমি সাখাওয়াত হোসেন বকুলের কাছে শুরুতে যাব, যে লড়াইয়ের কথা আসলে বলছি। বিএনপি বলছে যে নির্বাচন হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না। আবার জামায়াত কিন্তু অনেক কিছুই এখন বলছে। জামায়াতের আমির নারীদের ব্যাপারে যে কথাটি বলেছে, যে নারীদের 5 ঘন্টা কাজ করার সুযোগ দেবে, পুরুষের সমান কাজ করতে হবে না, এবং নারীরা যদি ঘরে থাকে তাহলে তাদেরকে সম্মানিত করবে। নারী ভোটার 6 কোটিরও বেশি। তো নারীরা যদি আসলে বাসায় বসে থাকে, সেই ক্ষেত্রে দেশের অবস্থা কি হবে? বা জামায়াত এমন একটি সিদ্ধান্ত বা কথা নির্বাচনে যাওয়ার আগে কিভাবে বলছে, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আই এম সরি ফর মাই ভয়েস, ব্রোকেন ভয়েস। প্রথমে বলি, যেটা নারীদের 5 ঘন্টা কর্মক্ষেত্রে তাদের সময় কমিয়ে দেবে, এগুলি চিপ পপুলারিটি নেওয়ার একটা সস্তা কমেন্ট, সস্তা সিদ্ধান্ত আমি মনে করি। আপনি 5 ঘন্টা সময় কমিয়ে দেবেন। একজন সচিব যদি মহিলা হয়, সে যদি 5 ঘন্টা কাজ না করে এই মন্ত্রণালয় চলবে? প্রাইভেট কোম্পানিগুলিকে মহিলাদের রিক্রুটমেন্ট করবে, তখন 5 ঘন্টার সময় কম যদি দেয় প্রাইভেট কোম্পানিগুলি, একটা বিরাট অংশ এই দেশের জনগোষ্ঠী বেসরকারি খাতে নিয়োজিত আছে। তো বেসরকারি খাতে যদি মহিলাদের, অনেক মহিলা আমাদের কাজ করে বেসরকারি খাতে, শ্রম লেভেলে করে, মানে কর্মকর্তা লেভেলে করে, কর্মচারী লেভেলে করেন, ঠিক না, টেকনিশিয়ান লেভেলে করেন। অ্যান্ড 5 ঘন্টা আগে যদি মহিলাদের মানে কর্মঘণ্টা যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে তো নো ওনার, নো এন্টারপ্রিনিয়ার শ্যাল হায়ার দেম ফর ওয়ার্ক। ওখানে তো একটা বিরাট ডাউনফল হয়ে যাবে এমপ্লয়মেন্ট। তবে দেশের সরকারে আসলে কিন্তু অনেক লোকজন থাকে। এখন কিন্তু 15 জন উপদেষ্টা দিয়েও দেশ চলছে। তো তখন কি আসলে নারীদের ক্ষমতায়ন ছাড়া, ভবিষ্যতে যদি নারীদের ক্ষমতায়ন ছাড়া যদি নারীরা ঘরে বসে থাকতে চায়, আমার তো মনে হয় না এটা একটা প্র্যাকটিক্যাল জিনিস। এই 18 কোটি মানুষের 9.5 কোটি মহিলার 19 কোটি হাতকে আপনি ঘরে বসিয়ে রাখবেন, আর একটা দেশের উন্নতি হবে, একটা সমাজ বা পরিবারের উন্নতি হবে? এগুলি আমি আসলে এগুলি নিয়ে খুব আলোচনা করতে চাই। এগুলি একেবারেই সস্তা জনপ্রিয়তা বা নারী গোষ্ঠীর একটা সমর্থন নেওয়ার জন্য, যেমন নীতিতে ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে, হ্যাঁ, এইসব মিস ইন্টারপ্রিটেশন অফ দ্য রিলিজিয়ান অ্যান্ড দ্য সিচুয়েশনকে মানে ব্ল্যাকমেইলিং করা, এগুলি অত্যন্ত অর্বাচীন রাজনৈতিক বক্তব্য বলে আমি মনে করি। নারীদের কর্মঘণ্টা কমিয়ে নারীদেরকে ঘরে রেখে কোনোদিন একটা দেশের উন্নতি হতে পারে না। যেটা আমার মহিলারাও সমর্থন করবে কিনা আমার ডাউট আছে। এটা মহিলারাও মানে সমর্থন। এবং আজকে কিন্তু এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করে ছাত্র শিবিরের এক কর্মী ধরা পড়েছে, সেই ব্যাপারে কি বলতে চান? এটি তো তাদের চরিত্র। দি ওয়ান্ট টু ক্রিয়েট এ মানে ডিস্টারবেন্সেস, কনফ্লিক্টিং এন্ড অ্যাগ্রেসিভনেস তাদের বক্তব্যে আসছে। তারা একটা অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছে। তারা ডেমোক্রেটিক প্রোগ্রেসকে, তারা নির্বাচনকে মানে বিলম্বিত করতে চাচ্ছে। দ্য রিজন ইজ দ্যাট, ইফ আই কাম ব্যাক টু দ্য কমেন্টস অফ আওয়ার লিডার, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। আমি বলবো তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, তাদের আস্থা নেই। দে ডোন্ট হ্যাভ দ্য কনফিডেন্স অন দ্য পিপলস জাজমেন্ট। তারা মনে করে তারা পিপলসের জাজমেন্ট নিলে তারা সংসদে যাইতে পারবে না সন্তুষ্টজনক পদ নিয়ে। দ্যাটস ওয়াই দে আর গোয়িং অ্যাগেনস্ট দিস থিম। তারা পিআর চাচ্ছে, কখনো তারা নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে, দেশে গন্ডগোল লাগিয়ে ডেমোক্রেটিক প্রথাকে, তারা ডেমোক্রেটিক প্রসেসকে তারা ডিস্টার্ব করতে চাচ্ছে, যাতে করে দেশটা আরেকটা অ্যানার্কিজমের দিকে যায়। আমি তো মনে করি দে আর হেল্পিং দ্য ফেসিজম অ্যাগেইন। কাজে এরা কিন্তু, এদের ইতিহাস যদি আমরা অ্যানালাইসিস করি, 1947 সনে যখন মুসলমানদের জন্য একটা পৃথক আবাসভূমির জন্য কায়েদ আজম মোহাম্মদের জিন্নার নেতৃত্বে বাঙালি অবাঙালিরা যখন একজোট হয়েছিল, হ্যাঁ, এট দ্যাট টাইম দে অ্যাক্টেড অ্যাগেনস্ট দ্য এস্টাবলিশমেন্ট অফ পাকিস্তান। সিমিলারলি 1971 আমরা যখন মুক্তিযুদ্ধ করি, দিয়ে অ্যাক্টেড অ্যাগেনস্ট দ্য ইন্ডিপেন্ডেন্স অফ পাকিস্তান। আপনার কাছে আবার শুনবো, আপনার ফোনটা ভাইব্রেট করছে, বন্ধ করে দিচ্ছি। আমরা একটু অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকির কাছে শুনবো, যে জামায়াতকে আসলে নির্বাচনকে পেছাতে চায়, বা ছাত্র শিবিরের যে ঘটনাটা, তারা কেন অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে? আর জামায়াতের যেসব বক্তব্য আসলে নারীদের ব্যাপারে, যে নারীরা ঘরে থাকলে তাদেরকে সম্মানিত করবে, এগুলো আসলে কতটুকু যৌক্তিক? নারীরা কতটুকু একসেপ্ট করবে? আর আসলে একটি রাষ্ট্রে কেনই বা নারীদেরকে কাজ না করে তাদেরকে সম্মানিত করা হবে? জামায়াতের ভূমিকা আর বিএনপির ভূমিকা এরকম মুখোমুখি আসলো কেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বিএনপির একজন যোগ্য নেতা। উনি আবারও প্রধান নমিনেশন পেয়েছেন। জি, তো কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। এবং আমি প্রথমে কিছু কথা বলি। এমনি আমি অনেক টক শো করতেছি। কেউ কেউ বলে 5ই আগস্টের আগে তাকে দেখিনি। এটা তাদের দুর্ভাগ্য যে দেখে নাই আমাকে।
এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে আমার রোল কি ছিল সেটা যারা দেখছে তখন তারা বুঝবে। এই যে ধরেন জামাত বিএনপির লড়াই, সেটা আমি পরে আসছি, তার আগে যে নারীর যে 5 ঘন্টা কমানো, এখানে প্রথম প্রশ্ন হলো আপনি 5 ঘন্টা ডিউটি কমিয়ে কি তাকে ফুল বেতন দিবেন? 1 নম্বর। ফুল বেতন দিলে কেন দিবেন? তারপরে হচ্ছেই নাকি একটা গ্রাম দেশে আমাদের কথা আছে, কারণ আমরা জানি জামাতের যেটা পরিকল্পনা ওনারা পরিষ্কার করেননি যে ওনারা ক্ষমতায় গেলে কি কি, মানে এখন কিন্তু মানুষটা আতঙ্ক আছে যে জামাত ক্ষমতায় গেলে নারীর স্বাধীনতা কমে যাবে, পোশাক পরিচ্ছদ নিয়ে কথা আসবে, এই ধরনের নানান কথা আছে। সেই বিষয়গুলো কিন্তু তারা একেবারে পরিষ্কার যে করতে পারছে তা না। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, কয়তো হাডুডু খেলা না, সৈয়দ্দির ঠ্যাং ভাঙ্গার ষড়যন্ত্র। এমন কোনো পরিকল্পনা কিনা যে আপনারা 5 ঘন্টা ডিউটি কমিয়ে দেবো, বেতন বেশি দেবেন, আলটিমেটলি ঘরে ঢুকাচ্ছেন কিনা, এটা আমার একটা প্রশ্ন। ওই প্ল্যান কিনা আপনার? তা না হলে সে সেবা দিবে, যোগ্যতার ভিত্তিতে নারীকে কাজ করবে, পৃথিবীর সর্বত্র নারীরা আগে আসতেছে, আমরাও আগাই। আর নারীর স্বাধীনতা বা শালীনতা যেটাকে বলে, বোরকা পরে বের হইলেই যে সে শালীন, বোরকা পরে বের হইলেই যে সে একেবারে চরিত্রবান, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আর বোরকা ছাড়া বের হইলেই সে চরিত্রহীন বা চরিত্রহীনা, এটা আই ডোন্ট বিলিভ। কারণ এটা যে যেটা করার সেটা করবে, আপনি এগুলো বাধা দিয়ে রাখতে পারবেন না। আর একান্ত কতগুলো বিষয় যেটা উপস্থাপন করেন আননেসেসারি, তো সেই কারণে আমি বলতেছি 5 ঘন্টা কমিয়ে দেওয়াটাকে আমি সঠিক মনে করি না। এটার কারণ বলি, যেন আমাদের দেশে যে এই যে নির্বাচনী, আমার চেয়ে উনি ভালো জানবেন, নির্বাচনী যে বিধান আছে বা দলের যে বিধান আছে, তাতে বোধহয় 33% নারীর থাকবে বিভিন্ন কমিটিতে সর্বত্র। মানে আপনার নারীর সংখ্যা যাই হোক, কমিটিতে কিন্তু 30% বা 33%, কি ভাই কত বিধান, 33% বিধান আছে। সেখানে জামাত কত শতাংশ নারীকে নমিনেশন দিচ্ছে এমপি হিসেবে? পাশাপাশি একই প্রশ্ন আমি বিএনপিকেও করতে চাই। 237টা আসনে তারা মনোনয়ন দিচ্ছেন, তাতে 37% মহিলা যদি হয়, 33%, তাতে মোটামুটি 70-75টা সিট পাওয়ার, নমিনেশন পাওয়ার কথা, সেটা পায় নাই। মানে এদিক থেকে, মানে নারীর দিক থেকে কিন্তু সবাই কিছুটা সংকীর্ণতার ভিতরে আছে। মানে জামাত হয়তো আতঙ্ক, কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে সব দলই যে প্রপারলি করে তা কিন্তু নয়। আমি যদি দেখতাম যে 33% হিসাবে 70টা না 50টা নারী নমিনেশন পাইছে, তাইলে আমি বলতাম যে হ্যাঁ পেয়েছে, সেই দিক বিবেচনায় করলে। বাট আর জামাতের এটাকে আমি কোনোভাবেই আমার কাছে গ্রহণযোগ্য নয়। মানে এটা যে খুব সৎ উদ্দেশ্যে করেছে, এটা কি শুধুমাত্র একটা লোভনীয় আচরণ যে ভোট পাওয়ার জন্য বা নারীদের ভোট পাওয়ার জন্য? লোভ দেখালেও আমি করতে গিয়ে কিন্তু উল্টো আর উল্টো দিকে ঠেলে দিচ্ছে। আপনি যদি লোভ দেখানোর জন্য করেন, সেটাও ভালোভাবে নেবে না, এবং নারীরাও বোধহয় ভালোভাবে নেবে না। রাস্তাঘাটে আন্দোলন শুরু হয়ে গিয়েছে, ককটেল বিস্ফোরণ এইসব ঘটছে, এরা কেন এরকম করছে? জামায়াতকে আসলে নির্বাচন দেরিতে হোক এটা চায়? এখানে আমার একটু অবজারভেশন আছে। যেমন আপনি বলছেন জামাত কি আসলে, এটা আমি ব্যক্তি অ্যাজ এ লয়ার আমি ক্যানট এনশিওর যেটা জামাত করেছে, এটা আমি বলতে পারবো না এইভাবে। না, ধরা পড়েছে কিন্তু শিবিরের একজন কর্মী, ধরা পড়েছে শিবিরের, সে যদি স্টেটমেন্ট দেয় যে হ্যাঁ আমরা মেরেছি, তাহলে তার কাছ থেকে এই তথ্য পাওয়া যাবে, কেন মেরেছি এই তথ্য পাওয়া যাবে, কে মারতে বলেছে সবই পাওয়া যাবে। পেয়ে গেলে ভালো, কিন্তু পেয়ে গেলে অবশ্যই ভালো। কিন্তু আমার যে বিষয়টা, বাংলাদেশের রাজনীতি যেমন জামাত আর বিএনপি লড়াই করছে, যেটা আপনি বললেন, বাংলাদেশে আমি নিশ্চিত করে বলতে পারি, কেউ কেউ বলছেন গণতন্ত্র ফিরিয়ে আনা দরকার। প্রথম কথা হলো গণতন্ত্র থাকতে হবে। আমার যদি গণতন্ত্র থাকে, তারপরে না গণতন্ত্র বাড়াবো না গণতন্ত্রটা কমাবো। গণতন্ত্র তো আমি বাংলাদেশে এখন পর্যন্ত দেখি নাই। এখন আপনি বলতে পারেন যে তত্ত্বাবধায়ক সরকার সময় 3টা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও গণতান্ত্রিক হয় নাই। নির্বাচনটা হয়তো টু সাম এক্সটেন্ট ভালো হয়েছে, উল্টা দিকে যারা যখন ক্ষমতার, একটা দল গেছে ট্রেজারি বেঞ্চে মানে সরকার, আর উল্টা দিকে যারা গেছে তারা কিন্তু কারণে অকারণে ওয়াক আউট করছে। পার্লামেন্ট কেউ, মানে বিরোধী দলে কেউ থাকতেই চায় না। আর সরকারে যারা থাকেন তারা বিরোধী দলের যে মত, সেটার কোনো গুরুত্ব তারা দেন না। সবসময় এটা হয়ে আসছে, নির্বাচন ভালো হোক আর মন্দ হোক, পার্লামেন্টে যিনি সরকারে থাকেন তারা মেজরিটি নিয়ে গেলেই মাইনরিটির গুরুত্ব আর থাকে না। আর না থাকতে থাকতে যেটা হয়েছে, আমার গণতন্ত্রের প্রতি আস্থা নাই, নাম্বার 1। নাম্বার 2, গণতন্ত্র যদি আপনি এস্টাবলিশ করতে চান, তাহলে প্রত্যেকটা দলের ভাবতেই হবে যে একটা শক্ত বিরোধী দল আমার পার্লামেন্টে যাবে। এই
এটা আপনাকে ভাবতে হবে এবং সেজন্য কাজও করতে হবে, এবং যে ক্ষমতায় যাবে তাকে চিন্তা করতে হবে যে আমি চেক অ্যান্ড ব্যালেন্সের আন্ডারে থাকবো। আমি নিশ্চিত করে বলতে পারি এ পর্যন্ত কোনো দল চাইনি যে আমি চেক অ্যান্ড ব্যালেন্সে থাকবো। গুরুত্বপূর্ণ কথা আবারও আপনার কাছে শুনবো আমরা। আমি এমন একটা জায়গায় যাব যাতে আমি একতরফাভাবে এবং করে এমন ঘটনা ঘটাবো যে পরবর্তীতে আবার আমাকে ক্ষমতা আসতে হবে, কারণ আমার অপকর্মগুলোকে ঢেকে রাখতে হবে। বিএনপিকে আসলে সেই বিরোধী দলকে শক্তিশালী করে রাখার ব্যাপারে কি ভাবে, নাকি বিএনপিও আসলে বিরোধী দলকে অবদমন করতে চায়? এখন আমরা তো সম্ভাবনাময় দল হিসেবে জনগণ বলছে যে বিএনপিকে দেখতে পাচ্ছি, যদি বিএনপি ক্ষমতায় আসে তখন সে কি করবে? এই বিরোধী দলের অবস্থা এরকম অপহিংসা রাজনীতি বিরোধী দলের শক্তিশালী বিরোধী দলকে আনা কি এটা বিএনপির দায়িত্ব, বা বিএনপি করতে পারবে ইচ্ছা করলে? তবে বিএনপি যদি ধরে ধরে জেলে ঢোকায় বা তাদেরকে মাথা তুলে দাঁড়াতেই না দেয়, যদি একটা কথা আমরা বলি, এক্সপেকটেশনটাকে আপনি বাদ দিয়ে দেন, লেট আস সি হোয়াট হ্যাপেন্স ইন দ্য ফিউচার। জনগণ যদি শক্ত বিরোধী দল একটা অবস্থান সৃষ্টি করে ভোট দেয় এবং পার্লামেন্টে আসে, এবং আমি মনে করি নতুনভাবে যে হারে রাষ্ট্র সংস্কারের দিকে যাচ্ছে, যেমন আমরা 31 দফা সংস্কারের কথা বলেছি, 70 অনুচ্ছেদ আমরা উঠাই দিব বলেছি, 3টা ব্যতীত, 3টা মানে ক্লজ ব্যতীত, দফা ব্যতীত উঠিয়ে দেবো বিভিন্নভাবে, কিন্তু উই আর হেডিং টু রিফর্মস। আমরা কিন্তু ডেমোক্রেটিক প্র্যাকটিসের দিকে যাচ্ছি। সেখানে যদি জনগণের রিপ্রেজেন্টেটিভ হয়ে বিরোধী দলে কেউ আসে, বিরোধী দলের যে সংখ্যা বেশি হলেই শক্ত বিরোধী দল, নট লাইক দ্যাট। সেন্সিবল কথাবার্তা বলে যদি বিরোধী দলে থাকে, সাজেস্টিভ অ্যাপ্রোচ যদি বিরোধী দলের থাকে, আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা সেই প্রতিহিংসার রাজনীতিটা করবেন কিনা, আপনারা কি তাদেরকে অবদমন করে রাখবেন? না, কেন আমরা অবদমন করে রাখবো? নতুন প্রেক্ষাপটে যেখানে জুলাই বিপ্লব হয়েছে, হাজারো সন্তান জীবন দিয়েছে, আমরা তো উই হ্যাভ টেকেন লেসন্স ফ্রম দ্যাট। এখন কিন্তু দেশটাকে যদি ব্যাকওয়ার্ড টেন্ডেন্সি দিয়ে ভাবেন আর মনে করেন যে দ্য নেক্সট গভর্নমেন্ট শ্যাল ডু দ্য সেম থিং হোয়াট হ্যাপেন্ড এট দ্য পাস্ট, নট দ্যাট, এটাতে যাবে না। লেট আস সি দ্য ফিউচার, লেট আস এক্সপেক্ট যে ফিউচার গভর্নমেন্ট শ্যাল ডু দ্য বেস্ট থিং ফর দ্য অপোজিশন, বেস্ট থিং ফর দ্য নেশন। এই যে আপনি বলছেন লড়াইয়ের কথা, জামাত বিএনপি, আসলে বিএনপি কিন্তু জামাতের সাথে লড়াই করতেছে না, জামাত লড়াই করতেছে টু স্টেগার দ্য ইলেকশন, তারা জনবিচ্ছিন্ন বলে। আমাদের দাবিটা কি? আমরা বলছি একই দিনে কোনো ভোট হবে, আর তারা বলতেছে গণভোটের আইনগত ভিত্তি ছাড়া নির্বাচন হবে না। রাজ্জাকি ভাই ভালো বলতে পারবেন অ্যাকচুয়ালি হোয়াট দে হ্যাভ মিন্ট বাই আইনগত ভিত্তি। আমার মনে হয় রাজ্জাকি ভাইও বলতে পারবে না। ইটস নট এ বিপ্লবী গভর্নমেন্ট, ইটস নট এ রিভলিউশনারি গভর্নমেন্ট। আমি বললাম আর এটি পাস হয়ে যাবে, এই গভর্নমেন্ট কিন্তু মেহেরপুরের আম্র কাননে শপথ নেওয়া না। এই গভর্নমেন্ট হ্যাজ টেকেন দ্য ওথ আন্ডার দিস কনস্টিটিউশন। কাজে কনস্টিটিউশনের বাইরে গিয়ে আপনি কিছু করতে পারবেন না। আমরা বলেছি গণভোট হবে একই দিনে গণভোট হলে জনগণের পার্টিসিপেশন বাড়বে, হ্যাঁ দেখ আর না দেখ জনগণের পার্টিসিপেশন বাড়বে, দেশের অর্থ সাশ্রয় হবে এবং জনগণ উদ্বুদ্ধ হবে ভোট দিতে। যখন পিপলস উইল গিভ দেয়ার ম্যান্ডেট টু দ্য গণভোটে হাতে, তখন দ্যাট উইল ক্যারি ভেরি হাই মরাল ভ্যালিউজ। ওইটা নেক্সট গভর্নমেন্টগুলি শব্দ চয়নের ডিফারেন্ট সুন্দরভাবে সমৃদ্ধশীল করে, এই যে বিশিষ্ট আইনজীবীরা আছেন ওনাদের সাথে আলাপ করে এটাকে ইমপ্লিমেন্ট করবেন। এখন কিন্তু এনসিপি আবার বলছে যে সরকার যদি বিএনপি বা জামায়াতের পক্ষে গিয়ে নোট অফ ডিসেন্ট যোগ করতে চায় তাহলে তারা আবার রাস্তায় নামবে, এনসিপি বলছে। এবং বলছে যে আমার প্রশ্নটা শেষ করি, বলছে ধানের শেষে ভোট দেন বা দড়িপাল্লায় ভোট দেন, কিছুই হবে না। শেখ হাসিনা তো পালিয়েছে ভারতে, তারেক রহমান কোথায় পালাবে, এমন একটি মন্তব্য তিনি করেছেন। দেখেন, এসব অর্বাচীন অশালীন কথাবার্তা বলে আমরা অভ্যস্ত না। আমরা একটা স্টেজ পার হয়ে আসছি রাজনীতিতে। হ্যাঁ, ইমেচুর পোলাপান যদি ল্যাঙ্গুয়েজ রং করে, ল্যাঙ্গুয়েজ ভুল বলে, আমি তাদের ভাষায় কিন্তু জবাব দিতে পারবো না। আমি শুধু এটুকুই বলবো, ইমেচুর পোলাপানরা কিন্তু এই অভ্যুত্থানটা ঘটিয়েছে, অভ্যুত্থানটা লিডারশিপ তারা দিয়েছে। সেখানে আমরাও যুদ্ধ করেছি 71 সনে, কিন্তু আমরা কিন্তু এরকম বলি নাই। আমরা কিন্তু 71 সনে সম্মুখ সমরে যুদ্ধ করেছি একটা বিশিষ্ট শক্তিশালী পাকিস্তানি আর্মির বিরুদ্ধে, বাট উই ডিড নট সে লাইক দ্যাট। যেটা বলেছেন আপনি, তারেক রহমান কোথায় পালাবে, তারেক রহমান সম্বন্ধে এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করেই কিন্তু তাদের ঠিক না। দে আর হি ইজ মাচ সিনিয়র টু দেম। পালাবে কিনা সেটা তো কর্মপন্থা ইয়ে করবে। যে প্রশ্নটা আসছিলাম সেটা হলো, কোনটা দিনে আপনি আসলেন, প্রশ্ন করে আমাকে ভুলিয়ে দিলেন। যে এই যে বলেছেন যে নোট অফ ডিসেন্ট যদি নোট অফ ডিসেন্ট, দেখেন এই যে পলিটিক্যাল পার্টিসগুলি দোজ হু হ্যাভ সাইন্ড দ্য জুলাই চার্টার, ওইখানে কিন্তু নোট অফ ডিসেন্ট সহ সাইন করেছে। এখন ইফ সামবডি গিভস এ ভার্ডিক্ট যে নোট অফ ডিসেন্ট সারা যদি জুলাই সনদ দেয়, হোয়াই শুড উই ক্যারি আউট দ্যাট? আমরা তো করবো না, সেটা আমাদের দল করবে না। আমরা বাই এথিক্স, বাই প্রিন্সিপাল আমরা এটা করতে পারি না। কারণ জুলাই সনদটা সাইন হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা যে পবিত্র সংসদ ভবনের সামনে হাত উঁচিয়ে দেখালেন জুলাই চার্টারটা, ওখানে কিন্তু নোট অফ ডিসেন্টস আর ইনকর্পোরেটেড বাই বিএনপি।
কাজে ওইটাকে বাদ দিয়ে তো আপনি নিতে পারবেন না, বিকজ ওইখানে কনসেনসাস হয়েছে, পলিটিক্যাল পার্টিসগুলি ওইখানে সাইন করেছে এটাকে। কাজে আপনি ইচ্ছা হলো আর নোট অফ ডিসেন্ট সাইন করে দিবেন, আপনি বলবেন 270 দিনের ভিতরে যদি মানে জুলাই সনদ বাস্তবায়িত নয়, দ্যাট উইল বি অটোমেটিক্যালি ট্রিটেড অ্যাজ ইমপ্লিমেন্টেড অ্যাজ পার্ট অফ কনস্টিটিউশন। ইটস কোয়াইট অ্যাবসার্ড। আপনি পার্লামেন্টকে এরকম খাটো করে বলবেন কয়েকজন বলে দিল আর এটা হয়ে যাবে, এগুলো কিন্তু এত সহজ না। যারা কনফ্লিক্ট ক্রিয়েট করতে চাচ্ছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, একটা স্বার্থান্বেষী মহল বাংলাদেশের মানুষের রাইটকে একদম রুট আউট করতে চাচ্ছে, অ্যাগেন দেশটাকে বিদেশি স্বার্থকে আমার মনে হয় মানে প্রাধান্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে চায়, অর্থনীতিকে ধ্বংস করতে চায়, মানুষের জীবনযাত্রাকে নৈরাজ্যের ভিতরে ফেলতে চায়। দে আর দ্য এনিমিজ, দোজ হু উইল ডু দ্যাট থিং, যারা ডেমোক্রেটিক প্র্যাকটিসের বাইরে খাটবে, বাধাগ্রস্ত করবে, দে উইল বি ট্রিটেড এজ দ্য এনিমিজ অফ দিস সভরেন স্টেট। আবু হেনা রাজাকে কি মনে করছেন, জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়ের বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করেন, এখন যেহেতু সিদ্ধান্ত সরকারের হাতে, বিএনপি বলেছেন সেই সিদ্ধান্ত তারা মানবেন না, এই যে মানে আপনি একজন আইনজীবী হিসেবে আসলে এই যে জামায়াত আর বিএনপির দ্বন্দ্ব, আপনি এই ব্যাপারে কি বলতে চান, কি চলছে আসলে দেশে? আচ্ছা, যাই হোক, আমি অত্যন্ত বিনয়ের সাথে সাখাওয়াত হোসেন বকুল ভাই, উনি খুব সুন্দরভাবে কথা বলছেন, তারপরে আমাদের কিছু দ্বিমত থাকতেই পারে এবং সেটা খুব বিনয়ের সাথে, এবং আমি কিছু বলবো না, ওনার জবাবগুলো একটু দিচ্ছি। সিম্পল আসেন, প্রথম নোট অফ ডিসেন্ট সহ যে কথাটা, আপনি যখন নোট অফ ডিসেন্ট দিছেন, ওনারা দলীয়ভাবে দিছেন, ওনার অধিকার আছে দেয়ার, জামাতও যদি দেয় তার অধিকার আছে, যে সমস্ত দল ছিল তার নোট অফ ডিসেন্টের অধিকার আছে। সেখানে আমি যদি বলি ব্যাখ্যা দিব পরে, হার্ডলি টোটাল ওখানে যে ধরেন বিএনপি 35% লোকরে রিপ্রেজেন্ট করে, আমি বেশি করে ধরে নিলাম, বলেন জামাত 10% করে, তাহলে হলো 45, আরও যারা খুচরা টুচরা যারা সবাই ছিল ধরে নিলাম 50% লোকরে তারা রিপ্রেজেন্ট করে। এর বাইরে আওয়ামী লীগ আমরা এখন আলোচনায় নিলাম না, তাও যদি তাদের 20% আমি ধরে নিই, তাহলে 60% 65% লোকরে রিপ্রেজেন্ট করে তারা। আমরা আওয়ামী লীগের ওপিনিয়ন জানি না, তাহলে বাকি যে 35% জনগণ, তারা কিন্তু দলবিহীন জনগণ, এবং এই দলবিহীন যে জনগণ তাদের প্রতিনিধি কোথায় ছিল? যখন আপনি গণভোটে পাঠাবেন, নো ওয়ে, আপনাকে নোট অফ ডিসেন্ট বাদ দিয়েই পাঠাতে হবে, কারণ ওই 35% জনগণ আপনার নোট অফ ডিসেন্ট কেন মানবে? আপনি পাঠিয়েছেন নাতে দিবেন, যদি গণভোট যায় গণভোটে নাতে দিবেন, আপনার যদি ইয়ে সহ নোট অফ ডিসেন্ট সহ না যায়, বিএনপি নাতে দিবে, আওয়ামী লীগ নাতে দিবে, সবাই নাতে দিবেন, না আউট হয়ে যাবে, পুরো গণভোটই বাতিল হয়ে যাবে, মানে পুরো জুলাই সনদের ভিত্তিটাই বাতিল হয়ে যাবে। বাট আপনি 35% জনগণের কোনো প্রতিনিধিত্ব ছিল না, তার কাছে তো আপনি নোট অফ ডিসেন্ট সহ দিলে আমি মানব না, নাম্বার ওয়ান। এবার আসেন একদিনে গণভোট এবং নির্বাচন, আপনি যে একদিনে গণভোট এবং সংসদ নির্বাচনটা করবেন, আমি বলতে চাচ্ছিলাম না ভাই সংবিধানের কথা বলছে, এই সরকার এই সংবিধানের সরকার, নো, এই সরকার এই সংবিধানের নয়। এই সংবিধানে কি বলা আছে? প্রধানমন্ত্রীর কথা বলা আছে সংবিধানে, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা আছে নাই, অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা আছে নাই। তো যার কথা বলা নাই সেই সংবিধানে ঢুকবে কিভাবে? যেমন আমরা এখানে টকশো করতেছি, সে তো সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেছে, সেটাও বলছি, সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেনি, কিভাবে করছে বলি। উনি শপথ গ্রহণ করছেন কিভাবে? আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ গ্রহণ করিতেছি, সবাই শুনে নেন, রেকর্ড আছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি, যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিছি, অন্তর্বর্তীকালীন সরকার। তা আমার অন্তর্বর্তীকালীন সরকার তো ওখানে নাই, আমি অন্তর্বর্তীকালীন সরকারের আমি কি বলছি? সংবিধান সমুন্নত রাখবো। কোন সংবিধান? অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান। এখন যদি বলেন সেই সংবিধানটা কি, যদি আপনি ওই সংবিধানে যান, সংবিধান কয়টা আছে? আমি সেটাই বলছি, সংবিধান ওইটা আছে যেটা আপনারা বলতেছেন। আর আমি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিতেছি, আমি তো ওই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেই নাই, ওইটা তো চালাইতে হলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে হবে। আচ্ছা আসুন, 2 নম্বর, ওই সংবিধানে যদি আপনি থাকেন, ওই সংবিধানে বলা আছে সংসদ ভাঙার 90 দিনের মধ্যে নির্বাচন, তারপর যদি কোনো কারণে না হয় আরও 90 দিন পাবেন। এই যে 7 মাস ধরে ভাইয়েরা আমার করলেন, অন্তর্বর্তী সংস্কার কমিশনে বসলেন, তারপরে ঐক্যমত্য কমিশনে বসলেন, একবারও কি তারা প্রশ্ন রেজ করছেন
যে সংবিধান মোতাবেক তো আমাদের সর্বোচ্চ 180 দিনের মধ্যে নির্বাচন করার কথা। আজ পর্যন্ত কেউ প্রশ্নটা তুলছে না? এটা কিন্তু বিএনপি বারবার বলছে যে নির্বাচনটা পেছাচ্ছে, বিভিন্ন টক শোতে নির্বাচন বলেই পেছানো এক জিনিস, নির্বাচনটা যে করা উচিত না বলছে। নির্বাচন পেছানো এক জিনিস, আর একটা কথা বারবার কি যে আমাদের সংবিধানের ভায়োলেশন হচ্ছে, এই কথাটা কেউ বলেছে? এক। দুই, আপনি মানবেন কেন? আপনি তো ফাইনালি ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন মেনে নিছেন, তো 26-এর নির্বাচন যদি আপনি মেনে নিতে পারেন, আপনি তো সংবিধানের বাইরে আছেন। সংবিধান তো বলে নাই 180 দিন পার হয়ে যাওয়ার পর যেদিন মন চায় সেদিন করবেন। এক। দুই, গণভোটের সাথে জুলাই সনদের একটা সম্পর্ক আছে। আপনি জামাতের দাবি কি যে গণভোট আগে দিবেন। 1 নম্বর, গণভোট থেকে কেউ ফিরে আসতে পারবেন না। কেউ কেউ বলছেন সংবিধানে গণভোট নাই, কিচ্ছু আসে যায় না, সংবিধানে নাই। কিন্তু আপনি যখন মেনে নিছেন গণভোট, এখন বিতর্ক কোনটা, নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিনে? এই তো, গণভোট থেকে ফিরে আসার পথ নাই। যখনই আপনি ফিরে আসবেন, সংঘর্ষ বাদলে দায় দায়িত্ব সব পার্টি। এখন আসেন, গণভোট যদি পরে হয় তাহলে নির্বাচন করতেছেন কোন আইনে? ওই যে সংসদ নির্বাচনটা হবে কোন সংবিধানে? বললামই তো। এক। দুই, আপনি একই দিনে পৃথিবী জন্মের পরে কোথাও গণভোট এবং সংসদীয় নির্বাচন একই দিনে হয়েছে একটা নদীর পৃথিবীতে নাই। নতুন ইতিহাস তৈরি হবে। নতুন ইতিহাস তো গায়ের জোরে তৈরি করা যাবে না, এটা তো সমিতি না, এটা দেশ। আপনি গণভোট করবেন, গণভোট করলে জুলাই সনদের আইনি ভিত্তি হবে। এই যে তারা সংস্কার কমিটির সাথে আলাপ করছে, কি উচ্চকক্ষ নিম্নকক্ষ, এটা কি সংবিধানে আছে? আগের সংবিধানে আছে? তা আপনি যদি আগের সংবিধান মোতাবেক চলেন, তাহলে ওই আলাপগুলো কিসের আলাপ হয়েছে? 18 কোটি লোকেরা ধোকা দেওয়ার জন্যে? ধোকা দেওয়ার জন্যে আপনার উচ্চকক্ষ নিম্নকক্ষ আর একটা, এই আলোকগুলো কি? সুতরাং আপনাকে গণভোট আগে করলে জুলাই সনের আইনি ভিত্তি পাবে এবং তার আলোকে নির্বাচন। ভাই আর একটা কথা বলছে, বিএনপি 31 দফা সংস্কার করবে, 70 অনুচ্ছেদ তুলে দিবে, ফাইন, এটা বলা আছে। কিন্তু আপনি এই সংশোধনটা প্রত্যেকটা দলে যদি নিজের নিজের গঠনতন্ত্র এখন পর্যন্ত ঢুকাইতে পারেন নাই, আপনি আপনার গঠনতন্ত্র আগে ঢুকান, তাহলে তো আপনার মানুষের আস্থা আসবে, ইয়েস গঠনতন্ত্র আমরা ঢুকাই দিছি। গঠনতন্ত্রে ঢুকাই দিলে তো আর আপনার সংবিধানে এই সমস্ত বিষয়গুলো আসেই না। যদি আপনার দল ঠিক করে ফেলে 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে না কিংবা 70 অনুচ্ছেদ এগুলো হবে না, তাহলে তো আপনার সংবিধানে এত কুস্তি লড়ার দরকার নাই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে আপনি ফেব্রুয়ারি নির্বাচন মেনে নিচ্ছেন এবং সেটা সংবিধানকে ভায়োলেট করে, 2 গণভোট নাই কিন্তু গণভোটের জন্য সিদ্ধান্ত নিছেন। সুতরাং ফেব্রুয়ারিতে নির্বাচন, যখন ফেব্রুয়ারি 26-এর নির্বাচন যেমন সংবিধানে বলা নাই, সংবিধানে গণভোটের কথাও বলা নাই। এখন গণভোট যদি না করেন তাহলে ফেব্রুয়ারি নির্বাচন করবেন কিভাবে? আর গণভোট যখন মেনে নিছেন, আপনার কোনো অপশন নাই, করতেই হবে। আর বিপ্লব সরকার, উনি বলছেন বিপ্লবী সরকার না, এটা বিপ্লবী সরকার অনেক বড় সংজ্ঞা, কিন্তু বিপ্লবের শর্তই হইল যত শর্ত আপনি আনেন তার সাথে সরকার পালায়ে যেতে হবে, এটি হলো বিপ্লবের সংজ্ঞা। বাংলাদেশে বহু অভ্যুত্থান হয়েছে, সামরিক অভ্যুত্থান হয়েছে, বেসামরিক অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, কোনো সরকার পালায়নি। শুধু সরকার না, মসজিদ ইমাম সাহেব, মানে বাইতুল মুকাদ্দাসের খতিব, যার পিছনে লক্ষ লক্ষ লোক নামাজ পড়ে, সে পালাইলো কেন? বাংলাদেশের গভর্নর পালায়ে গেছে, পুলিশ পালায়ে গেছে, বিচারপতিরা পালায়ে গেছে। ইভেন বাংলাদেশ আমরা তো স্বাধীনতা যুদ্ধ অর্জন করার পর যে পাকিস্তান যা ছিল, ডিসিএসপি যাতে, তাও ছিল ঠিক মতো, এখানে পালাইছে কেন? বিপ্লব। এখন বিপ্লব ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে সেটার জন্য দায় কিন্তু রাজনৈতিক দলগুলোরও, কারণ তারা বলছে আমরাই আন্দোলনে ছিলাম। সবাই যখন আন্দোলনে ছিলেন, আপনাদের সাথে আছে চ্যানেলের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে, ইউটিউব, ফেসবুক এবং সকল ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের আলোচনা দেখার জন্য। শুনি আমরা। এখন আপনি বিপ্লবী সরকার হওয়ার পর, যেহেতু আমরা সবাই দাবি করতেছি এই সরকারের সরানোর ব্যাপারে আমরা সবাই ঐক্যমত্য ছিলাম, সবসময় বলতেছি, তাহলে বিপ্লবী সরকারের দায়িত্ব, এত নাবালক দুধের বাচ্চা, আপনারা সেদিন বলেন নাই কেন যারা দায়িত্বশীল রাজনীতিবিদ, যে ভাই এখন শহীদ মিরার আমার ওত নেই, কথার কথা বলছি, তর্কের খাতিরে, যারা আমরা নাবালক করে উঠে মানে উড়াই দিতেছি, আমরা সেদিন বুদ্ধি দেই নেই কেন? আমরা তো দায়িত্বশীল লোকগুলো ছিলাম, যারা বঙ্গভবনে গিয়া ওথ দিলেন, সেখানে তো বলা উচিত ছিল। আরও সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, রাজনৈতিক দলগুলো, এই যে নেপালে কইছে অভ্যুত্থান হয়েছে, ভেরি ফার্স্ট ডে যেদিন দায়িত্ব নিছে সেদিনই সে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আমরা কি করেছি? আমরা বঙ্গভবনে গিয়ে কি করেছি? আমরা কি সেদিন ইউনূস সরকারের কাছ থেকে টাইম ক্ষণ নিতে পেরেছি?
ইউনূস সরকার তো আসার পরপরই বলেছে আমি অল্প সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন দিব, বেশি সংস্কার হলে জুনে। সংস্কারটা হয়েছে কতটুকু? যতটুকু হোক, কিন্তু আপনি যে অল্প দিলে ডিসেম্বর 25, বেশি দিলে জুন 26-এর মধ্যে নির্বাচন, তখন কি কেউ ভয়েস রেজ করছে? আপনি এটা কিভাবে বলেন? সংবিধানে আছে আপনি সর্বোচ্চ 180 দিনের মধ্যে নির্বাচন দিবেন। কিসের সংস্কার আপনি বলছে কেউ? আপনি এখন বললে হবে? আপনার সবাই মেনে নিছেন যে সংবিধানের বাইরে, ঘুরে ফিরে কথা একটাই, সেটা আমাকে ক্ষমতায় যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে ইল্লিগালি, সবাই দাবরায় আমরা তাড়াই দিছি। এখন ইউনূস সাহেব বসে রয়েছেন, আপনিও ইল্লিগাল, আমি বসতে পারলে সব লিগ্যাল। তা না হইলে কেন আপনি ঠিক করলেন? আমি আবারও বলছি, যখন সে বলছে আমি ডিসেম্বর 25 থেকে জুন 26-এর মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব, কেন বলা হইল না ওই সংবিধান মোতাবেক আপনি সর্বোচ্চ 180 দিনের মধ্যে নির্বাচন দিয়ে যাবেন, এর বাইরে আপনার একদিন থাকার কোনো রাইট নাই? কেন বলতে পারেননি? এই উত্তরটা আমরা সাখাত হোসেন বকুলের কাছে শুনি। বিএনপি কেন ভয়েস রেজ করেনি এতদিন ধরে? আমি অনেকগুলো, রাজ্জাক ভাই মানে সিনিয়র লয়ার, highly respected to me for his legal experience. না ভাই, আপনি বলছেন সেই জন্য। তবু আমারও আপনার কিছু কথার ব্যাপারে কিছু নিশ্চয়ই রিজার্ভেশন আছে, আমাকে একটু টাইম দিতে হবে। বিএনপি বলে নাই, দেখেন আমাদের দেশের একটা মানুষের a large number of demands have been accumulated, পিপলসের। আপনি ডিসেম্বরে কেন নির্বাচনের জন্য আমরা বললাম না? দ্য গভর্নমেন্ট ওয়ান্টেড টু টেক সাম টাইম ফর রিফর্মস। আর রিফর্মস যখন জাতির দাবি, রিফর্মস যখন জুলাই জনতাদের, ছাত্র যুবকের দাবি, তখন রিফর্মসগুলি তো কিছুটা সুনির্দিষ্টভাবে জাতিকে দেখাতে হবে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিছুটা টাইম নিয়েছেন, কিছুটা মিডিওকার লেভেলে কিছু রিফর্মস করার জন্য টাইম নিয়েছেন। সেইখানে যদি আমরা বলি যে না রিফর্মস লাগবে না, এক্ষুনি নির্বাচন দেন, দ্যাট লুকস ব্যাড। এটা হয় না। কাজে এটা তো গায়ের জোরে বললে হবে না। এটা একটা বিপ্লব হয়েছে, এটাকে অস্বীকার করা যাবে না। সেখানে জনগণের এক্সপেকটেশন বৃদ্ধি পেয়েছে, সেখানে ইয়াং জেনারেশন এক্সপেকটেশন বৃদ্ধি পেয়েছে। ইভেন ঘরের বউরাও এই আন্দোলনে যোগদান দিয়েছে। প্রত্যেকের একটা এক্সপেকটেশন আছে, রাস্তার শ্রমিকদের এক্সপেকটেশন আছে, সবগুলিকে একত্রিত করে। আমরা কিন্তু এখনো আপনাদের সাথে অনলাইনে আছি, আপনারা কিন্তু অনলাইনে যুক্ত হতে পারেন। কতটুকু এখন আপনি বিপ্লবী সরকার হওয়ার পর যেহেতু আমরা সবাই দাবি করতেছি এই সরকারে সরানোর ব্যাপারে আমরা সবাই ঐক্যমত্য ছিলাম, সবসময় বলতেছি, তাহলে বিপ্লবী সরকারের দায়িত্ব এত নাবালক দুধের বাচ্চা। আপনারা সেদিন বলেন নাই কেন, যারা দায়িত্বশীল রাজনীতিবিদ, যে ভাই এখন শহীদ মিরার আমার ওত নেই, কথার কথা বলছি, তর্কের খাতিরে, যারা আমরা নাবালকের উঠে মানে উড়াই দিতেছি, আমরা সেদিন বুদ্ধি দেই নেই কেন? আমরা তো দায়িত্বশীল লোকগুলো ছিলাম, যারা বঙ্গভবনে গিয়ে ওথ দিলেন, সেখানে তো বলা উচিত ছিল। আরও সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, রাজনৈতিক দলগুলো এই যে নেপালে কইছে অভ্যুত্থান হয়েছে, ভেরি ফার্স্ট ডে যেদিন দায়িত্ব নিছে সেদিনই সে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আমরা কি করেছি? আমরা বঙ্গভবনে গিয়ে কি করেছি? আমরা কি সেদিন ইউনূস সরকারের কাছ থেকে টাইম নিতে পেরেছি? ইউনূস সরকার তো আসার পরপরই বলেছে আমি অল্প সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন দিব, বেশি সংস্কার হলে জুনে। সংস্কারটা হয়েছে কতটুকু? যতটুকু হোক, কিন্তু আপনি যে অল্প দিলে ডিসেম্বর 25, বেশি দিলে জুন 26-এর মধ্যে নির্বাচন, তখন কি কেউ ভয়েস রেজ করছে? আপনি এটা কিভাবে বলেন? সংবিধানে আছে আপনি সর্বোচ্চ 180 দিনের মধ্যে নির্বাচন দিবেন। কিসের সংস্কার আপনি বলছে কেউ? আপনি এখন বললে হবে? আপনার সবাই মেনে নিছেন যে সংবিধানের বাইরে, ঘুরে ফিরে কথা একটাই, সেটা আমাকে ক্ষমতায় যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে ইল্লিগালি, সবাই দাবরায় আমরা তাড়াই দিছি। এখন ইউনূস সাহেব বসে রয়েছেন, আপনিও ইল্লিগাল, আমি বসতে পারলে সব লিগ্যাল। তা না হইলে কেন আপনি ঠিক করলেন? আমি আবারও বলছি, যখন সে বলছে আমি ডিসেম্বর 25 থেকে জুন 26-এর মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব, কেন বলা হইল না ওই সংবিধান মোতাবেক আপনি সর্বোচ্চ 180 দিনের মধ্যে নির্বাচন দিয়ে যাবেন, এর বাইরে আপনার একদিন থাকার কোনো রাইট নাই? কেন বলতে পারেননি? এই উত্তরটা আমরা সাখাত হোসেন বকুলের কাছে শুনি। বিএনপি কেন ভয়েস রেজ করেনি এতদিন ধরে? আমি অনেকগুলো, রাজ্জাক ভাই মানে সিনিয়র লয়ার, highly respected to me for his legal experience. না ভাই, আপনি বলছেন সেই জন্য। তবু আমারও আপনার কিছু কথার ব্যাপারে কিছু রিজার্ভেশন আছে, আমাকে একটু টাইম দিতে হবে। বিএনপি বলে নাই, দেখেন আমাদের দেশের একটা মানুষের a large number of demands have been accumulated, পিপলসের। আপনি ডিসেম্বরে কেন নির্বাচনের জন্য আমরা বললাম না? দ্য গভর্নমেন্ট ওয়ান্টেড টু টেক সাম টাইম ফর রিফর্মস। আর রিফর্মস যখন জাতির দাবি, রিফর্মস যখন জুলাই জনতাদের, ছাত্র যুবকের দাবি,
তখন রিফর্মসগুলি তো কিছুটা সুনির্দিষ্টভাবে জাতিকে দেখাতে হবে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিছুটা টাইম নিয়েছেন, কিছুটা মিডিওকার লেভেলে কিছু রিফর্মস করার জন্য টাইম নিয়েছেন। সেইখানে যদি আমরা বলি যে না রিফর্মস লাগবে না, এক্ষুনি নির্বাচন দেন, দ্যাট লুকস ব্যাড। এটা হয় না। কাজে এটা তো গায়ের জোরে বললে হবে না। এটা একটা বিপ্লব হয়েছে, এটাকে অস্বীকার করা যাবে না। সেখানে জনগণের এক্সপেকটেশন বৃদ্ধি পেয়েছে, সেখানে ইয়াং জেনারেশন এক্সপেকটেশন বৃদ্ধি পেয়েছে। ইভেন ঘরের বউরাও এই আন্দোলনে যোগদান দিয়েছে। প্রত্যেকের একটা এক্সপেকটেশন আছে, রাস্তার শ্রমিকদের এক্সপেকটেশন আছে, সবগুলিকে একত্রিত করে আমরা কিন্তু এখনো আপনাদের সাথে অনলাইনে আছি, আপনারা কিন্তু অনলাইনে যুক্ত হতে পারেন। কতটুকুন করতে হবে সেই কাজটুকু করে নির্বাচন দিবে। একটু টাইম উনি চেয়েছেন, কাজে টাইম দিয়েছেন। একটা কথা আমি রাজ্জাকের খুব অবাক হলাম যে উনি বলেছেন গভর্নমেন্ট দলবিহীন জনগণ 35%, তাদের দাবির কী হবে? তারা তাদের ইয়াতে বিএনপির যে কত পার্সেন্ট স্বীকার করবেন? 30%। তাই তো বললাম, যদি 30% বিএনপির কি হবে? সে না দিবেন আপনারা? হ্যাঁ না, কোথায় না দিব? ওই যে যদি গণভোটে পাঠায় না, তারাও না দিবে, আমাদেরটা বলতে হ্যাঁ দিবে, তাহলে আপনার লাভ তো। আমার লাভ কেন? না, তারা না দিবে, তারাও না দিবে। কারা না দিবে? ওরা তো গণভোট চাইবে। চাক, আমরা তো গণভোট চাচ্ছি। আপনি গণভোট চাচ্ছেন, আপনার নোট অফ ডিসেন্ট সহ। আবার নোট অফ ডিসেন্ট আমি নোট অফ দিচ্ছি। ডিসেন্ট সহ তো আপনি ওই 35%-এর জন্য কিভাবে বাধ্যতামূলক করবেন? আমি বাধ্য, আমার সেন্সটা আমি দিয়েছি নোট অফ ডিসেন্ট। ওই 35% তাহলে না দেবে। হ্যাঁ, আমি এই 35%-এর কথা না না, আপনি আপনি গণভোটে পাঠাইতেই পারবেন না। লেট মি টেক মাই টাইম প্লিজ। যদি মনে করেন যে আপনার যুক্তিটাই কারেক্ট, in that case the government should sit with the political party who has given the note of dissent without informing that party, without discussing about the table with BNP, those who have given the note of dissent. একতরফাভাবে গভর্নমেন্ট cannot impose this thing. সেখানে গভর্নমেন্টের আরেকটা আমি মনে করব দুর্বলতা অথবা ষড়যন্ত্র এখানে লুকায়িত আছে। নোট অফ ডিসেন্ট আপনার আর্গুমেন্ট যদি আমি ধরেও নিই, আমি ওইটাতে সময় নষ্ট করতে চাই না। ইন দ্যাট কেস the government should have sit with BNP to negotiate about the note of dissent. Without consulting with BNP, they cannot eliminate the clauses of note of dissent from the জুলাই সনদ। এটা হলো আপনার এই কথার আমার মানে উত্তর। আচ্ছা, বলেছেন এই সরকার এই সংবিধানের অধীনে নয়। আই এম সারপ্রাইজ টু নোট ইট। হাউ ইউ সে দ্যাট? তারা কার কাছে শপথ নিয়েছিল এই সরকার? আম্রকাননে না কাঁঠালতলিতে? বলছি তো আমি, হ্যাঁ জবাব দিব বর্ষা। না, আর কি জবাব দিবেন? এটা গভর্নমেন্টের কাছে, রাষ্ট্রপতির কাছে। হু ইজ দ্য আমি হু ইজ দ্য প্রেসিডেন্ট? তাহলে 1 মিনিট টাইম নেই ভাই। না, টাইম নিয়েন না, পরে নেন আপনি। ঠিক আছে, আপনি বলেন। দিস প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য ক্লজেস অফ দ্য কনস্টিটিউশন এন্ড দিস গভর্নমেন্ট হ্যাজ টেকেন দ্য ওথ, এন্ড দিস গভর্নমেন্ট হ্যাজ টেকেন দ্য ওথ উইথ দ্য প্রেসিডেন্ট। কাজে গভর্নমেন্ট এই সংবিধানকে মেনেই এই অ্যাডভাইজাররা ভোট করেছে। আপনি বলেছেন অন্তর্বর্তী সরকার বলেছে। ইন হোয়াট এভার টার্মস উই কল 1991-এ যখন শাহাবুদ্দিন সাহেব কানা হয়েছিল, আন্ডার হোয়াট ক্লজ ইন দ্য কনস্টিটিউশন হি হ্যাড বিন ব্রট অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। কাজে আপনার এই জিনিসটা আমি মনে করি না। আপনি বলেছেন পৃথিবী জুড়ে কোথাও নেই একই দিনে গণভোট। পৃথিবী জুড়ে বিভিন্ন ডেটে গণভোট হইতে পারে, আমরা যে একই দিনে করতে পারবো না, ইজ ইট এ ম্যান্ডেটরি যে একই দিনে হতে পারবে না? নাম্বার ওয়ান, নো নো। নাম্বার টু, এই গণভোটে জনগণের পার্টিসিপেশন ইজ এ মাস্ট, বিকজ এটা জুলাই আকাঙ্ক্ষা, এই গণভোটের সংস্কার, এই জুলাই সনদ। কাজে আপনি যদি পার্লামেন্ট ইলেকশন না হয়, হু উইল গো ফর মানে ভোট? কে যাবে পাবলিকের কাছে বলতে, দেখো লোক, দিস ইজ দ্য গণভোট তোমাদের দিতে হবে, এই জুলাই সনদের পক্ষে দিতে হবে, দিলে দেশের এই হবে। শালাই গো? আপনি যাবেন নাকি? আপনি বলেন সত্যি কথা। গণভোটে মানুষের ভোট আদায় করার জন্য দ্য পার্সেন্ট, অতীতেও আমরা গণভোট দেখেছি, দ্য কাস্টিং ভোটস ওয়াজ ভেরি পুয়ার, এবং এই ক্ষেত্রে তাই হবে। নাম্বার ওয়ান, 3 to 4% ভোটার কাস্ট হয়নি। নাম্বার ওয়ান, আমি ওইটা আমার এত আগের কথা খেয়াল নেই, যাই হোক 58 হয়েছে, আরও হয়েছে। নাম্বার টু, আমার দেশের একটা বিশাল একটা গরিব দেশ, আমরা একটা অর্থনীতি একটা বিরাট ব্যাপার, আর্থিক সংগতিটা, সেটাও আপনি এত দরকারটা কি আপনার? আপনি লিগাল সাইডটা কি? আগে হইলে পরে হইলে অসুবিধাটা কি? গণভোটটা একই দিন হলে, একই দিনে হলে কাস্টিং অফ ভোটস ইন ফেভার অফ দ্য রেফারেন্ডাম শ্যাল গো হাই। নাম্বার টু, আমার দেশে অর্থ বাঁচবে। নাম্বার থ্রি, আমার দেশের সংসদ নির্বাচনটা সঠিক টাইমে হবে। আফটার দ্য হোল্ডিং অফ দ্য গণভোট ইন নভেম্বর, হাউ ইউ আর শিওর যে জানুয়ারিতে একটা ইলেকশনে গভর্নমেন্ট করতে পারবে? কিভাবে ম্যানেজ করবে ইলেকশনটাকে? এটা একটা কনস্পাইরেসি টু ক্রিয়েট এ কনফ্লিক্ট, টু স্টেগার দ্য ইলেকশন। বিএনপি ক্ষমতা যাবে এই হিংসার অনলে জ্বলতে জ্বলতে, এই দেশে গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য কিছু সংখ্যক এজেন্ট, কিছু সংখ্যক রাজনৈতিক দল ওই লাইক 1947 and 1971 নির্বাচনকে পিছিয়ে দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। এটা কোনো ক্রমে হতে পারে না। আরেকটা বলেছেন, আমরা উচ্চ কক্ষের কথা বলেছি, গঠনতন্ত্রে ঢুকে নি কেন? রাজ্যে কি ভাই, why you come to the point of the গঠনতন্ত্র? আমরা বলেছি না, ইট ইজ এ প্রপোজাল অফ
রিফর্মস ইন 31 দফাতে, এবং উই আর কমিটেড টু ডু দ্যাট। ইট উইল বি আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোর অংশ হয়ে যাবে এটা, অ্যান্ড উই আর কমিটেড টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি যে আমরা ক্ষমতায় গেলে এই 31 দফার যা যা বলেছি উই মাস্ট ডু ইট। এটা তো গঠনতন্ত্রের চাইতেও বেশি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমিট করেছেন ন্যাশনালি, এবং আমরা এখনও কিন্তু গ্রামে গঞ্জে এটা ট্রেনিং দেওয়া হচ্ছে, মানুষকে সচেতনতা বৃদ্ধি করতেছি যে 31 দফাটা আমরা বাস্তবায়িত করবো জনস্বার্থে, দেশের স্বার্থে, আইনের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জাস্টিসের স্বার্থে আমরা এগুলি করব। 70 দফা উঠাই দেবো, বিরোধী দলকে ইজ্জত করা হবে, একটা ভেরি গুড রিলেশনশিপ ইন বিটুইন দ্য ট্রেজারি ব্রাঞ্চ অ্যান্ড দ্য অপোজিশন ব্রাঞ্চ ক্রিয়েট করা হবে। এগুলি গঠনতন্ত্রে আসতে হবে না তো? দিস আর দ্য কমিটমেন্ট, আওয়ার কমিটমেন্ট হ্যাজ গট মরাল ভ্যালিউজ। ওই ভ্যালিউকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অ্যান্ড ইফ ইউ গো টু দ্য পাওয়ার, ইনশাল্লাহ যদি আমরা যেতে পারি, জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, তাহলে আমরা অবশ্যই আমাদের 31 দফাকে বাস্তবায়িত করব। অবশ্যই আমাদের গঠনতন্ত্রের ভিতরে প্রধানমন্ত্রী 2 বারের বেশি পরপর থাকতে পারবেন না। অবশ্যই আমরা 70 ক্লজের কথা আমরা পরবর্তীতে সাবসিকুয়েন্টলি ঢোকাবো। যেমন আপনার মানে ব্যাক ভ্যালু ডেট, ক্ষমতায় যাওয়ার পরে দেয়ার ইজ এ টার্ম ব্যাক ভ্যালু ডেট। আই ওয়াজ এ ব্যাংকার। আমরা যদি ভুলে একটা মানে কোনো কিছু ভাউচার না সারি, উই ক্যান পাস দ্য ভাউচার উইথ ব্যাক ভ্যালু ডেট। এই ব্যাক ভ্যালু ডেট আমরা গঠনতন্ত্রে ঢুকাবো যে আমরা এটা করেছি, নাও ইট ইজ ইনকর্পোরেটেড ইন দ্য গঠনতন্ত্র। এটা এমন কিছু না যে আমরা এক্ষুনি ঢুকা। এখন তো আমার কনফারেন্স করে গঠনতন্ত্র সংশোধন করার টাইম না। এখন দেয়ার ইজ এন ইলেকশন হেড, আমাদের রাজনৈতিক অনেক কিছু হচ্ছে, রিফর্মস হচ্ছে, উই আর বিজি, আওয়ার চেয়ারপারসন ইজ বিজি। কাজে এখন গণতন্ত্র নিয়ে যদি প্রশ্ন করেন, আমি মনে করি আপনারা সেন্সিবল পার্সন অফ দ্য নেশন, আমরা তো পলিটিক্যাল লোক, আমরা অ্যাবিউজ, আমরা কখনো সমাদৃত, কখনো নিন্দিত। আপনারা তো আমি শুধু রিকোয়েস্ট করব, প্লিজ সেভ দ্য কান্ট্রি ফ্রম দ্য কনফ্লিক্ট। আমি সেভ দ্য কান্ট্রি কথাই বলতেছি, সেভ দ্য কান্ট্রি ফ্রম দ্য অ্যাগ্রেসিভনেস, save the country, save the sentiment of 71 and July Biplov, so that there is a democratic process. আপনারা কি সব সময় শুধু একজন এক একটা দলকেই সেভ করার আহ্বান জানাচ্ছেন, কম্প্রোমাইজ করার আহ্বান জানাচ্ছেন, নিজেরা কম্প্রোমাইজ না করে? এই যে 7 দিনের সময় দিল, 7 দিনের মধ্যে কোনো ঐক্যমতে আসলো না, এখন সিদ্ধান্ত সরকার দিলে সেটা এক এক দল মানবে না, সাধারণ জনগণ হিসেবে আমরা কি অবস্থায় আছি, আমাদের কি হবে? দেখেন, the government should sit with the political parties. গভর্নমেন্ট বলে দিল 7 দিনের ভিতরে করে, is it a order to the slavers? কেন এইভাবে অর্ডার দিবে? গভর্নমেন্ট শুড কল দ্য পলিটিক্যাল পার্টিস কনসার্নড উইথ জুলাই চার্টার। এই জন্যই তো আসলে ঐক্যমত্য কমিশন বসেছিল, সে তো কিছু করতে পারবে না, চলে গেছে এখন দ্যাটস সাইরা। ইয়েস স্যার, তে 8 মাস যে বসেছে, আবহাওয়া রাজ্যকে কি বলবেন? এই যে কম্প্রোমাইজের কথাটা বারবার আসে, আমি কম্প্রোমাইজ সেই কথাটাই বলছি। এই যে ভাই বলল 2 বছর আগের থেকে ওনাদের 31 দফা, কিন্তু 2 বছর আগের থেকে ওনারাও যেটা বলেন, তো 2 বছর আগেই তো আপনার গঠনতন্ত্রে যাওয়া উচিত ছিল। এখন না না, এটা আপনাদের ব্যাপার, আমার ব্যাপার না, যেহেতু আপনারা চান। এইটা গঠনতন্ত্রের সাথে রাষ্ট্র ব্যবস্থার কি সম্পর্ক? ভাই আমি আপনাদের কথাটা বলতে, আপনাদের গঠনতন্ত্র এগুলা নাই সেটা বলছি, ছিল না। এইবার আসেন, ওনারা সংস্কার করতে চাচ্ছে, বিএনপি নতুন ভালো কথা, করুক করুক। এখন বলেন, উনি যেটা বলছে যে ক্ষমতায় গিয়ে ওনারা করবেন পর্যায়ক্রমে, ওনার জনগণের কথা বলতে পারেন, ওনার সাথে সম্পৃক্ত ওনার দলের সাথে, বাকিগুলোর দায় দায়িত্ব নিতে পারেন না। ওনাদের যে 35% জনগণ ওনাদের সাথে থাকে, বাকি 65% ওনাদের সাথে নাই। কাজে ওনার সংস্কার করবেন পরে, তারে এখন করবেন পরে সেটা মানে না কেন মানুষ, বিশ্বাস করে না কেন? এর অনেক নজির বাংলাদেশে আছে। সম্প্রতি ধরেন এই 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 ঐক্যমত্য সরকার নিয়ে এটাও বলা হয়েছে ওনাদের সাথে প্রতারণা করা হয়েছে। ওনারা বলছেন যে ওনাদের নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল এগুলো পরে দেখছে এগুলো নাই, তার মানে বিশাল একটা প্রতারণা। অর্থাৎ এই সরকারটা 18 কোটি লোকের সামনে টিভিতে দেখাইছে, সব জায়গায় দেখাইছে, প্রতারণা করছে। যে সরকার এত বড় একটা প্রতারণা করতে পারে, সেই সরকারের অধীনে তারা আবার নির্বাচন করতে যাচ্ছে, নির্বাচনের দিন যে প্রতারণা হবে না তার কি গ্যারান্টি আছে? সেখানে এত আস্থা কেন? এটা গেল 1 নম্বর। 2 নম্বর হলো রাষ্ট্রপতির কথা বলছেন, ওত রাষ্ট্রপতি ওত দিতে বাধ্য কেন? তর্কের খাতিরে বলছি, এই মুহূর্তে 100% একটা নতুন সংবিধান হয়, 100% কল্পনা যে যে আগের সংবিধান বাদ, মনে করেন নতুন একটা সংবিধান হইল, সেই সংবিধান মোতাবেক বকুল ভাই প্রধানমন্ত্রী হিসেবে বা রাজ্জাকি প্রধানমন্ত্রী হিসেবে ওথ দিবে কে? শপথ দিবে কে? রাষ্ট্রপতি। তখন কি সে বলতে পারবে যে ভাই আপনার ওই সংবিধান মোতাবেক তো আমিও রাষ্ট্রপতি না, আর আমার সংবিধান মোতাবেক আপনার প্রধানমন্ত্রী অন্যায়? ন, যেভাবেই প্রধানমন্ত্রী আসুক ওথ তাকে দিতে হবে। 3 নম্বর আসেন, এই যে আপনি বলতেছেন যে প্রতারণার কথাটা বললাম আর এই ওতের কথাটা বললাম, এখন আসেন বিশ্বাস করবে কেন? কোনো কারণ নাই বিশ্বাস করার। কেন আমি বলি, 1 মিনিট শেষ করি। আমরা কোন রাজনৈতিক দলকে তাহলে বিশ্বাস করব? আমি বলি, আপনাকে এক্সাম্পল না দিলে তো আপনি বুঝবেন না। আমি বিশ্বাস করব কেন? এরশাদ সাহেবের বিরুদ্ধে যখন আন্দোলন হয় বাংলাদেশে, তখন 3 দল একত্রে আন্দোলন করছে। 3 দল কারা?
আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত। তাহলে আওয়ামী লীগ বিএনপির সাথে কে ছিল? স্বাধীনতা বিরোধী শক্তি। তাকে আপনারা নিয়ে আন্দোলন করলেন। তাকে কেন নিবেন? অ্যাটলিস্ট যা খুশি তাই হোক, স্বাধীনতা বিরোধী শক্তি তো আপনার সাথে নিতে পারেন না। আন্দোলন তখন ভালো লাগছে তার কাছ থেকে, তখন আর সে রাজাকার না। আবার যখন এই জামাতের সাথে জোট করে 18টা সিট পাওয়ার পর 2জন মন্ত্রী বানানো হইল, তখনও আপনার চললো, তখন রাজাকার না। আমি ভাই বাস্তববাদী। আপনি যখন একবার তাকে রাজাকারের সাথে নিয়ে মন্ত্রিত্বও দিবেন, আবার পরে বলবেন রাজাকার, তারা দেশ বিরোধী, আপনাকে জনগণ কেন বিশ্বাস করবে? এই দুইটা দলকে আমি তাহলে সাধারণ জন কেন বিশ্বাস করবে? আমি যুক্তি দিচ্ছি, এখানে আমার কারোর সাথে কোনো বিরোধ নাই। সুতরাং কোনো কারণে কোনো যুক্তিতে রাজাকারের সাথে তো আপনার আন্ডারস্ট্যান্ডিং হতে পারে না, তাকে মন্ত্রিত্ব দিতে পারেন না, আবার তার কাছ থেকে গন্ধ পাবেন সেটাও হতে পারে না। 1, 2 রাজাকারের বিচার করছেন আমরা এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার হয়েছে, এই যে মতিউর রহমান নিজার ফাঁসি দেওয়া হইল, তখন যদি 5000 আসামি থাকতো, বানান নাই কেন? আপনি 5 জন 7 জন 10 জন মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হইলো, তাহলে তো যদি বিচারের নামে হয় তো বিচার হয়ে গেছে। আর যদি বিচার হয় না, তামাশা না তো, এটা রাষ্ট্র। আপনি বিচার, ক্রিমিনাল অফেন্স কয়বার বিচার করবেন? আপনি পারেন নাই কেন? আর এই যে আপনি এখন যে সংবিধানের কথা বললাম, কিভাবে আপনি পার্লামেন্টে যাবেন? আপনি কোন সংবিধান? আবারও বলছি, সে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার। যে আপনার এই কোম্পানি একটা এমডি আছে, এমডির নামটা লেখা আছে, সেখানে কালকে সকালে এসে আমি এমডিগিরি করতে পারবো যদি ওই এমডির নামের পরিবর্তে আমার নাম না হয়? তো এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার ও কিভাবে ঢুকবে এটার ভিতরে? আপনি বললে তো হবে না। আমি আবারও বলছি, ফ্রম ডে 1 কেন ভয়েস রেজ করলেন না যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনি সংবিধান ভায়োলেট করতে পারবেন না, সংবিধান মোতাবেক আপনি 180 দিনের মধ্যে নির্বাচন করতে সাধারণ জনগণের মতোই হয়তো বিএনপি একটা সুযোগ দিতে চাইছে। আপনি সাধারণ জনগণ আর বিএনপি তো এক কথা না। আপনি যদি প্রতারিত হয়ে থাকেন, ফর এক্সাম্পল ভাইরা প্রথম দিনই তো আর প্রতারিত হয় না। না এই ভাইরা যে বলছে এই যে নিয়ে প্রতারিত হইছে, জুলাই সনদের বিষয় নিয়ে, এটা তো এখন এসে কিছুদিনের আগের ঘটনা। আপনি যদি রাজনীতিতে প্রতারিত হন, এটা তো আপনার বীরত্ব নয়, এটা আপনার পরাজয়। এবং এই জন্যই এখন তারা ভয়েস রেজ করছে। হ্যাঁ, এখন ভয়েস রেজ করছে। এখন করলে কি হবে? আমি তো বলতেছি, ইউনূস সরকার এনজিও সরকার, ইউনূস সরকার অযোগ্য সরকার, ইউনূস সরকার তার নিজের স্বার্থের জন্য আসছে, ইউনূস সরকার তার কি যেন বলে, তার ঋণ মওকুফ করছে, সব কিছু করছে ইউনূস সরকার। ফাইন, আমি বসে বসে দেখবো কেন? দায়িত্বশীল লোক আমরা, দেশকে ভালোবাসি, জনগণকে ভালোবাসি, দেশের মঙ্গল চাই, দেশের আর্থিক উন্নতি চাই, কত কিছু আমরা বলতেছি। তাকায় 15 মাস তো দেখছি, আরো 3 মাস দেখতে হবে। ধন্যবাদ আপনাকে আবু হেনা রাজাকে। আমরা শাখাত হোসেন বকুলের খুব ছোট্ট করে শুনে শেষ করবো, আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা কেন এতদিন তাকিয়ে তাকিয়ে দেখলেন? আপনারা কথা বললেন না কেন? গণতন্ত্রের সহনশীলতার খুব প্রয়োজন আছে, এবং গণতন্ত্রের জন্য কিছু টাইমেরও প্রয়োজন আছে। আমরা তাকিয়ে তাকিয়ে কিছু দেখি নাই। দেশের বর্তমান বিদ্যমান পরিস্থিতিতে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা তাকিয়েছি। যেটা লাস্ট সীমানা ফেব্রুয়ারি, সেই ফেব্রুয়ারিতে নির্বাচন ইজ নট এ ভেরি ব্যাড টাইম ফর দ্য কান্ট্রি। It is government has committed, government has taken the time from the political parties. Look, I need that time, এবং গভর্নমেন্ট সেটাকে ডেমোক্রেসির স্বার্থে, দেশের স্বার্থে সকল রাজনৈতিক দল এই টাইমটা দিয়েছে। কাজে এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি বা কেন দিলাম, এটা ইমমেটেরিয়াল অ্যাট দিস। রাজ্জাকি সাহেব বলেছেন 65% মানুষ তো বিএনপির সাথে নেই, কাজে কী করবে? Rajdaki bhai, why you divide the people by 65% and 35%? You should not divide. When a party will go into the power in parliament, they will represent the 100% people. Why the question of 65% and 35% come? When I will become the MP, if at all Allah gives me this opportunity, if I become the parliament member from my constituency, I will represent the whole population of my area. So there is no question of division among the people on the basis of their support to the political parties. যেটা আমি আপনার সাথে একেবারে এগ্রি করি। 1991 আপনি বলেছেন মানে ওদিনে গিয়েছিল, কিছু হয় না। দেখেন 1991 was a success for us. I was the member of parliament of that parliament. 1993 জোটের রূপরেখা অনুযায়ী from the presidential form of government under the leadership of Begum Khaleda Zia, we again entered into the parliamentary form of democracy. Right. Was it not a success for the democracy? আমি আপনাকে সেটা বলিনি। না, আপনি যেটা বলেছেন, যেটা বলিনি, বিশ্বাস করবে কেন? বিশ্বাস করবে জনগণের প্রতিনিধিকে বললি, দলের জনগণের আপনি জোটের ব্যাপারটা একটু বলেন। তারা যে আপনারা তো এখন আবার বলেন যে জামায়াতে ইসলামী আসলে মুক্তিযুদ্ধ ক্ষমা চায়নি বা স্পষ্টভাবে চায়নি, আপনারা তাদেরকে এখন অ্যাকসেপ্ট করেন না, তখন জোট গঠন করেছিলেন কেন? দেখেন, রাজনীতি কি, পলিটিক্স ইজ এ প্রসেস, ইটস এ পলিটিক্যাল প্রসেস। পলিটিক্যাল প্রসেস জামাত ইজ নট এ নিষিদ্ধ পার্টি। তাহলে তো আপনারা ব্যবহার করেছেন। না, আমরা ব্যবহার করি নাই, তারাও ব্যবহৃত হয়েছে, আমরাও ব্যবহার করেছি। জনগণের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমরা বাকশালীর রাজনৈতিক স্বার্থ থেকে বৃহত্তর স্বার্থে যদি এখন কেউ আওয়ামী লীগের সাথে জোট করতে চায়,
আওয়ামী লীগ তো একটা নিষিদ্ধ পার্টি এখন, যখন আওয়ামী লীগ ফেরত আসবে আবার আসে সেটা তো যদি আসে, এটা তো আমি বলবো না এখন কি হবে। না, আপনি যেটা বলছেন আসলে ব্যবহার করাই যায়, ব্যবহার তো না, এটা ইজ এ পলিটিক্যাল কম্প্রোমাইজ। 1996 আমাদের বিরুদ্ধে জামাত আওয়ামী লীগ রাজনীতি করেছে ফর মানে কেয়ারটেকার গভর্নমেন্ট, তারাও সেখানে করেছে। এটা হলো পলিটিক্যাল প্রসেস। পলিটিক্যাল প্রসেসে অনেক কিছু হয়, কিন্তু আপনার অনেক কিছু হয়ে যায়, সেটাই হচ্ছে। বাট আমি যেটা উনি বলেছে, আমি ওনার একটা জায়গায় অ্যাগ্রি করি, রাজাকারদের সাথে এক সিটে বসে আমাদের রাজনীতি করা উচিত হয় না, ভবিষ্যতে কেউ করবে বলে আমি বিশ্বাস করি। এটা বিএনপি থেকে জনগণ শুনতে চায়। ধন্যবাদ আপনাকে। সবার কাছ থেকে শুনতে চাই, আওয়ামী লীগের কাছ থেকে শুনতে চাইছে এক সময়, ওনাদের কাছ থেকে শুনতে চাই। থ্যাংক ইউ। আবু হেনা রাজাকে ধন্যবাদ। প্রিয় দর্শক।